My dear student, how are you? I hope you are all well by the grace of Allah. Alhamdulillah, I am also well. I am Nurul Amin, assistant teacher, Gopal Bazar High School, Nobiganj, Hobbyganj. Today, welcome to my online class. I will take an English class for the students of class 9. Today I will discuss about the tag question. Dear student, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চন থাকবে। উক্ত ট্যাগ কোয়েশ্চন এর যে নিয়মগুলো আছে সেগুলো যদি তোমরা সঠিকভাবে জানো তাহলে আশা করি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আজকে আমরা এই বিষয় নিয়ে জানব। চলো আমরা প্রথমে জেনে নিই ট্যাগ কোয়েশ্চন কি। লক্ষ্য করো, ট্যাগ মানে জুড়ে দেওয়া আর কোয়েশ্চন মানে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন জুড়ে দেওয়া হচ্ছে ট্যাগ কোয়েশ্চনের বিষয়। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। সংজ্ঞাটা আমরা জানা উচিত। আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। কথোপকথনের সময়, অর্থাৎ কথোপকথন একজন আরেকজনের সাথে যখন তুমি কথা বলতে থাকো তখন কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে শ্রোতার সম্মতি পাওয়ার জন্য যে একটি ছোট্ট প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোয়েশ্চন বলে। কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে শ্রোতার সম্মতি পাওয়ার জন্য যে একটি ছোট্ট প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোয়েশ্চন বলে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসো ট্যাগ কোয়েশ্চন কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা জানব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, নাম্বার 1, ট্যাগ কোয়েশ্চন করার সময় কিছু নিয়ম তোমাকে অবশ্যই জানতে হবে, যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক। এগুলো ছাড়া ট্যাগ কোয়েশ্চন তুমি করতে পারবে না। 1 নম্বর কথা হচ্ছে মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে এবং কমা হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পেরেছো? অর্থাৎ ট্যাগ কোয়েশ্চনের যে সেন্টেন্সটি থাকবে সেটি কি অপরিবর্তিত অবস্থায়, কোনো সংশোধন করা লাগবে না, যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে এবং কি দিতে হবে, কমা দিতে হবে, আর শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে ট্যাগ কোয়েশ্চন হবে না। এবার আসো 2 নম্বর নিয়মে, ট্যাগ কোয়েশ্চন করার সময় সর্বদা অক্সিলারি ভার্ব বসে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। তোমার ট্যাগ কোয়েশ্চন করার সময় কি লাগবে? সর্বদা অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব ব্যতীত ট্যাগ কোয়েশ্চন করা সম্ভব নয়। নিশ্চয়ই তোমরা জানো অক্সিলারি ভার্ব কোনগুলো, আমরা নিচে অবশ্য আলোচনা করব। তারপরে আসো অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে। অক্সিলারি ভার্বের পরে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। তারপর আসো 4 নম্বর, সাবজেক্ট সর্বদা প্রনাউন হবে। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট সর্বদা প্রনাউন হবে, কখনোই নাউন বসানো যাবে না। যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে আমরা সেটাকে পরিবর্তন করে কি করব? প্রনাউন বানাবো। তারপরে আসো, এখন আসো অক্সিলারি ভার্ব এর সংক্ষিপ্ত রূপ। আমরা একটু চিনে নেই অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপগুলো কি। এখানে আছে এম নট। আমি যখন ট্যাগ কোয়েশ্চন করব তখন লিখতে হবে এন্ড, ইজ নট, ইজন্ট, আর নট, আরন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়্যার নট, ওয়্যারেন্ট, ডো নট, ডোন্ট, does not, doesn't, didn't, did not, didn't, have not, haven't, has not, hadn't, has not, hasn't, had not, hadn't, shall not, shan't, will not, won't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, might not, must not, dare not, need not, shouldn't, would not, wouldn't, ought not, oughtn't। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অক্সিলারি ভার্ব কোনটি। আমরা জানি অক্সিলারি ভার্ব 24টা, তার মধ্যে আরেকটা আছে ইউজ টু ব্যবহার হবে না ট্যাগ কোয়েশ্চনে। এখানে এই 23টা যে অক্সিলারি ভার্ব দিছি, ওই 23টা অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে ট্যাগ কোয়েশ্চনের করার সময়। এবার আসো আমরা ট্যাগ কোয়েশ্চন করব, কিভাবে করা যায় চর্চা করি।
প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ট্যাগ করার একটা দেখো উদাহরণ দিচ্ছি আমি। আই এম রিডিং এ বুক। এখানে দিলাম আই এম রিডিং এ বুক। এখানে একটা নিয়ম আছে, লক্ষ্য করো, অক্সিলারি ভার্ব যুক্ত যদি সেন্টেন্স থাকে, তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তোমার ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ থাকে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। তাহলে লক্ষ্য করো এখানে আই এম রিডিং এ বুক, এটা হচ্ছে পজিটিভ, তাহলে আমি ট্যাগ কোশ্চেন করব কি, অক্সিলারি ভার্ব আছে এখানে আমার এম, তাহলে আমি লিখব কি এম আই, সাবজেক্ট হচ্ছে আই। দুই নম্বরে লক্ষ্য করো, যদি আমি লিখি হি ইজ নট ডুইং দ্য সাম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো বাক্যটা কি নাবোধক, কারণ হি ইজ নট ডুইং দ্য সাম বাক্যটা হচ্ছে নাবোধক। তাহলে নাবোধকের ট্যাগ কোশ্চেন করব আমরা কি হাবোধক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি ইজ, তাহলে আমি লিখব কি ইজ, সাবজেক্ট আছে কি হি, ইজ হি। এবার আসো উই ব্যতীত সাবজেক্ট, যদি তোমার উই ব্যতীত সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় করতে হবে কি দে বসাতে হবে সাবজেক্ট। লক্ষ্য করো আমি যদি লিখি ফিশেস ক্যান সুইম, ফিশেস ক্যান সুইম। এখন লক্ষ্য করো আমি বলেছি কি উই ব্যতীত সাবজেক্ট যদি কি থাকে প্রনাউন হয় তাহলে তুমি বসাবে কি সাবজেক্ট দে বসাতে হবে। ফিশেস ক্যান সুইম, এখানে অক্সিলারি ভার্ব কি আছে ক্যান আছে, তাহলে বাক্যটা কি হাবোধক। তাহলে এখন আমি বাক্যটাকে কি করব নাবোধকে করব, তাহলে কি হবে কান্ট। কারণ এখানে কি আছে ফিশেস, উই ব্যতীত সাবজেক্ট প্লুরাল হয়, তো ফিশেসের জন্য আমি কি লিখব সাবজেক্ট লিখব দে, তাহলে কান্ট দে। এবার আসো যদি আমি লিখি দি বয়েজ, দি বয়েজ will do this, আমি লিখলাম দি বয়েজ উইল ডু দিস। এখন দেখো দি বয়েজ সাবজেক্ট হচ্ছে কি প্রনাউন, তাহলে এখানে আছে উইল, তাহলে আমি কি বসাবো অন, নেগেটিভ করব, হাবোধক আছে নাবোধক করব, তাহলে অন। এখানে সাবজেক্ট দি বয়েজ, দি বয়েজের জন্য কি বসাবো দি বয়েজের জন্য আমি দে বসাবো দে। তাহলে আমার গেল দুটো নিয়ম। 3 নম্বরে যদি আমি নেমে যাই তবে লক্ষ্য করো 5 নম্বরে একটা বাক্যের মাধ্যমে আমরা বোঝাবো। এখন আমরা গেল উই ব্যতীত। এখন আসো সাবজেক্ট যদি দেয়ার থাকে, যেমন দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। There is a primary school in our village. এখানে কমা লাস্টে আমার প্রশ্নবোধক চিহ্ন। এখানে লক্ষ্য করো সাবজেক্ট যদি দেয়ার থাকে, দেয়ার সাবজেক্ট যদি দেয়ার থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট কি বসবে দেয়ারই বসবে। এখানে অক্সিলারি ভার্ব কি ইজ, তাহলে আমার লিখতে হবে ইজেন্ট, ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? এবার লক্ষ্য করো সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব যদি সংযুক্ত আকারে থাকে তাহলে আমি কিভাবে ট্যাগ কোশ্চেন করব। উদাহরণ থেকে লক্ষ্য করো, যদি আমি লিখি উই গো টু মার্কেট, মার্কেট। এখানে আরেকটা বাক্য লিখলাম উই gone to market। প্রিয় শিক্ষার্থী কেউ কি বলতে পারবে ট্যাগ কোশ্চেন কি হবে কিভাবে হবে? তাহলে চলো আমি বলে দিচ্ছি। এখানে যদি উই এর পরে অ্যাপোস্ট্রফি ডি থাকে
উই এর পরে যদি অ্যাপোস্ট্রফি ডি থাকে তাহলে তুমি কি বুঝবে? উই এর পরে অ্যাপোস্ট্রফি ডি থাকলে দুটো জিনিস বোঝা যাবে, লক্ষ্য করো। একটা হচ্ছে ডি বলতে বোঝাবে ওড, আরেকটা ডি বলতে বোঝাবে হেড। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে ওড হবে না হেড হবে। তাহলে মূল বিষয়ে আসো। যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমি বসাবো ওড। আর যদি ভার্ব আমার পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে আমি বুঝবো এখানে হবে কি হেড। লক্ষ্য করো এখানে আছে কি গো, গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি টেক কোশ্চেন করব কি উড, অর্থাৎ উডেন্ট। উডেন্ট এখানে সাবজেক্ট কি আছে উই, তাহলে এখানে সাবজেক্ট আছে কি উই, উডেন্ট উই। তারপরে উই উড গন টু মার্কেট, এখানে গন, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, গো ওয়েন্ট গন ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে। তাহলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকলে আমি কি বসাবো? আমি মনে করব এটা কি হেড। তাহলে হেডেন্ট, সাবজেক্ট হচ্ছে উই। এখানে বিষয় লক্ষ্য করো, একটা বিষয় আমি বলেছিলাম আগেই যে উই ব্যতীত সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দে বসে, আর যদি উই থাকে তাহলে উই বসবে। দেখো এখানে উই ছিল, এখানে উই বসেছে। এরপরে আসো আমরা আরেকটি নেমে যাই। যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কি টেক কোশ্চেন করব? লক্ষ্য করো বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেরকম আই গো টু স্কুল, হি cuts paddy in the field. He cuts paddy in the field. তাহলে লক্ষ্য করো বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমাকে বসাতে হবে ডো, ডাজ, ডিড। তাহলে বাক্যটা লক্ষ্য করো, যদি আমি লিখি আই গো টু স্কুল, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি অক্সিলিয়ারি ভার্ব কি ব্যবহার করব? ডো অথবা ডাজ ব্যবহার করব। তাহলে আই এর সাথে কি বসবে? ডো। তাহলে আমি লিখব কি ডোন্ট, ডোন্ট আই, ডোন্ট আই। এরপরে আসো হি কাটস পেডি ইন দ্য ফিল্ড। এখানে কাটস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের শেষে কি হইছে? এস যোগ হইছে। তাহলে এখানে আমাকে বসাতে হবে কি ডাজন্ট, ডাজন্ট, সাবজেক্ট হচ্ছে হি। তাহলে আমি লিখব কি ডাজন্ট হি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে আমরা কি লিখব, ডাজন্ট হি। এবার আসো তোমার সেন্টেন্স যদি সেন্টেন্সে যদি তোমার লেট আস থাকে, যেরকম লেট আস দ্বারা শুরু হয়, ধরো বাক্য লিখলাম আমি লেটস গো টু মার্কেট, লেটস গো টু মার্কেট, লেটস প্লে ক্রিকেট, লেটস প্লে ক্রিকেট যদি আমি বলি তাহলে এখানে দেখো লেট আস, মূলত শব্দটা হচ্ছে সংক্ষিপ্তভাবে হচ্ছে এনা হইল কি লেট আস। যদি লেট আস থাকে তাহলে তুমি কি লিখবা? লেট আস থাকলে সেন্টেন্স হবে কি শেল উই, লেট আস থাকলে কি হবে? শেল উই। তাহলে লেট আস গো টু মার্কেট, তাহলে কি লিখব? শেল উই, শেল উই। এক কোশ্চেন করার সময় বসাবো শেল উই। এখন লক্ষ্য করো যদি লেটের পরে আস ব্যতীত অন্যান্য সাবজেক্ট থাকে
অন্যান্য বিষয় যদি অবজেক্টিভ ফর্ম হয় তাহলে কি বসাবে, যেরকম লেট মি মেক এ গার্ডেন, লেট মি মেক এ গার্ডেন। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে মি, তার জন্য আমি কি বসাবো, যদি লেটের পরে অন্যান্য লেট আস ব্যতীত অন্যান্য সাবজেক্টিভের অবজেক্টিভ ফর্ম হয় তাহলে আমি বসাবো উইল ইউ, উইল ইউ। এটা কোশ্চেন করার সময় আমি লিখবো কি উইল ইউ। এবার আসো, সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, যেরকম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। যদি আমি লিখি read the book, তাহলে আমার টেক কোশ্চেন কি হবে, লক্ষ্য করো আমার টেক কোশ্চেন কি হবে, read the book, do the work, read the book। তাহলে বাক্যটি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তুমি লিখবে কি টেক কোশ্চেন করার সময় উইল ইউ অথবা ওন্ট ইউ, ওন্ট ইউ। তাহলে আমরা লিখতে পারি উইল ইউ, উইল ইউ অথবা ওন্ট ইউ। এবার লক্ষ্য করো, সেন্টেন্সটি যদি ডু নট দ্বারা শুরু হয়, সেন্টেন্সটি যদি ডু নট দ্বারা শুরু হয়, যেরকম ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর। তাহলে ডু নট হইলে আমি কি বসাবো, ডু নট হইলে আমি বসাবো উইল ইউ, ডু নট বসালে কি হবে উইল ইউ, টেক কোশ্চেন করার সময় বসাবো উইল ইউ। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো? তাহলে একটা নিয়ম কি, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে উইল ইউ অথবা ওন্ট ইউ, আর যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে আমি কি করব, টেক কোশ্চেন করার সময় লিখব কি উইল ইউ, টেক কোশ্চেন করার সময় আমি লিখব উইল ইউ। এবার আসো এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তোমাকে বসাতে হবে কি অক্সিলারি ভার্ব, যেরকম এম নট, ইজ নট, আর নট, অথবা এমও থাকতে পারে, ইজ থাকতে পারে, আরও থাকতে পারে। তাহলে এম নট, ইজ নট, আর নট ব্যবহার করতে হবে এবং সাবজেক্টটি প্রনাউন করতে হবে। উদাহরণ লক্ষ্য করো, যেরকম হাউ, how nicely the bird, sorry এখানে লিখবে how beautiful the bird is, how beautiful the bird is। লক্ষ্য করো আমি যে নামটা বলেছি হাউ বিউটিফুল দি বার্ড ইজ, সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কি ইজ। দেখো তাহলে আমি বাক্যটা হা বোধক আমি করব কি না বোধক, ইজন্ট। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দি বার্ড, দি বার্ডটা হচ্ছে কি নাউন, তাহলে আমি বসাবো কি প্রনাউন, দি বার্ডের পরিবর্তে আমি বসাবো কি ইজন্ট ইট, ইজন্ট ইট। এখানে দি ভার্ব বুঝাইছে, ইজন্ট ইট। এবার আসো এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি মূল ভার্ব হয় তাহলে টেক কোশ্চেন করার সময় ডু নট, ডাজ নট, ডিড নট বসাতে হবে। যেরকম হাউ নাইসলি দি বয় reads, how nicely the boy reads। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারবে এখানে কি হবে, এখানে লক্ষ্য করো how nicely the boy reads, এখানে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলা অক্সিলারি ভার্ব কি ডু অথবা ডাজ। তাহলে আমি এখানে কি বসাবো দি বয়, এখানে দি বয়ের পরিবর্তে প্রনাউন হবে হি, তাহলে আমি কি বসাবো ডাজন্ট,
ডাজেন্ট হি, ডাজেন্ট হি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি টেট কোশ্চেন করতে যাই, ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ বোঝায়, তাহলে টেট কোশ্চেন করার সময় সাবজেক্ট হবে তোমার ইট। ইতর প্রাণী, জড় পদার্থ, ছোট শিশু যদি বোঝায় তাহলে সাবজেক্ট হবে কি? ইট হবে। যেরকম দি বেবি, দি বেবি is writing, the baby is writing a book, a book, the baby is writing a book। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি? is। তাহলে হাবোধক থেকে আমি নাবোধক করব, isn't। এখানে লক্ষ্য করো, দি বেবি, আমরা আগেই বলেছি যে ছোট শিশু, জড় পদার্থ যদি বোঝায়, ইতর প্রাণী যদি বোঝায়, তাহলে সাবজেক্ট বসাবো কি? ইট। দি বেবির পরিবর্তে আমি সাবজেক্ট বসাবো ইট। এবার আসো আমরা জানবো তোমার সামথিং, এনিথিং, নাথিং যদি এরকম থাকে, সামথিং, এনিথিং, নাথিং, তাহলে সাবজেক্ট বসাতে হবে টেট কোশ্চেন করার সময় ইট। আর যদি এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি এরকম থাকে, তাহলে সাবজেক্ট হবে কি? দে। যেরকম যদি লিখি নাথিং, নাথিং ক্যান হ্যাপেন, নাথিং ক্যান হ্যাপেন, তাহলে এখানে কি হবে? ক্যান। নাথিং এর জন্য হবে কি? ইট। বাক্যটা হচ্ছে নাথিং মানে কি? নাবোধকে, তাহলে ক্যান ইট। যেরকম আরেকটা বাক্য লিখি, এভরিবডি লাইকস মানি, এখানে এই বাক্যটা লিখলাম, এভরিবডি লাইকস মানি, প্রত্যেকে টাকা পছন্দ করে। তাহলে আমি এখানে কি লিখবো? এভরিবডির পরিবর্তে সাবজেক্ট হবে কি? দে। তাহলে এখানে লাইকস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দের জন্য হবে কি? ডো, ডন্ট দে, ডন্ট দে। এবার আসো, টেট কোশ্চেনে কিছু শব্দ আছে নেগেটিভ। এই শব্দগুলো যদি নেগেটিভ, এটি যদি বাক্যের মধ্যে বসে, তাহলে স্বাভাবিকভাবে বাক্যটা হবে পজিটিভ। তো লক্ষ্য করো, যদি বলি আই নেভার টেল এ লাই, টেল এ লাই, আই নেভার টেল এ লাই, এ বার্কিং dog seldom bites। এক কোশ্চেন কি হবে লক্ষ্য করো, আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। এখানে আমার শব্দটা কি আছে? নেভার। নেভার থাকলে আমাকে বসাতে হবে কি? পজিটিভ হবে। তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে? ডো আই। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে সেলডম মানে কি? নাবোধক শব্দ। তাহলে নাবোধক যেহেতু আছে, আমাকে হাবোধক করতে হবে। তাহলে কি বল? ডাজ ইট, ডাজ ইট। তাহলে নেভার, স্কার্সলি, হার্ডলি, রিয়ারলি, লিটল, ফিউ, সেলডম, এই শব্দগুলো যদি থাকে, তাহলে তোমরা জানবে এই শব্দগুলো কি? নেগেটিভ। তোমার টেট কোশ্চেন করতে হবে কি? পজিটিভ। টেট কোশ্চেন করতে হবে কি? পজিটিভ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা টেট কোশ্চেনের নিয়মগুলো বুঝতে পেরেছো এবং বাসায় কি করবে? নিজেরা চর্চা করবে। যত বেশি চর্চা করবে, ততই বেশি শিখতে পারবে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও তোমাদের সামনে অন্য বিষয় নিয়ে আসব। আশা করি তোমরা সবাই আমার আরো অন্যান্য ক্লাসগুলো দেখবে।
এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।